আওয়ামী লীগ ভোটে না থাকার মানে এটা সার্বাঙ্গিকভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলো না, অবাধ নির্বাচন হলো না, এটা একতরফা নির্বাচন হলো। আওয়ামী লীগের ভোট সবসময় আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মিলে 80%-এর বেশি ভোট এ পর্যন্ত সবসময় পেয়েছিল। কাজে এর মধ্যে বাদ দিয়ে এবং আরও যে কয়েকটা দলকে বাদ দিয়েছে, আমার ধারণা শতকরা 50% লোককে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কখনোই স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না, আমাদের দেশেও গ্রহণযোগ্য হবে না, বিদেশেও হবে না। এই কথাটাই শুধু আজকে আমি শেখ হাসিনার সময় একই কথা বলেছিলাম। বিএনপি যখন নির্বাচনে আসেনি তখন আমরা বলেছিলাম যে বিএনপিকে নির্বাচন 2014 সালে যখন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার কথা ছিল, তখন এরশাদ সাহেব নির্বাচন বর্জন করেছিলেন, করার চেষ্টা করেছিলেন, ওনাকে জোর করে করানো হয়েছে। আমরা বর্জন করেছিলাম, আমি বর্জন করেছিলাম। আমরা 2070 জন সংসদ সদস্যকে এই নির্বাচন বর্জন করেছিলাম। কাজেই আমরা এখনও মনে করি এই নির্বাচনে যে জিনিসটা সবচেয়ে বড় দরকার এখন, সেটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সামাজিক স্থিতিশীলতা আসবে না এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না, এবং দেশ ক্রমান্বয়ে আরও খারাপের থেকে খারাপের দিকে যাবে। কিন্তু এই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আমরা বুঝতে পারছি যে সম্পূর্ণ যদি যে কোনোভাবে যদি আমরা চিন্তা করি এই নির্বাচন থেকে শুরু করে নির্বাচনের পরে এবং নির্বাচনোত্তর সরকারের এই যে একটা বড় বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে করলে সেটা সামনের দিকে কি পরিস্থিতি হতে পারে, এটা আমরা গতবার আওয়ামী লীগের পতনের পর থেকে দেখতে পাচ্ছি। আমাদের দেশে আমি বলতে চাই, বর্তমান সরকার এবং সরকারের যারা অভিভাবক এবং তাদের যারা অভিভাবক, তারা যে সরকার চালাচ্ছেন, এখানে নির্মমতা আমরা দেখতে পাচ্ছি, আমরা গণহত্যা দেখতে পাচ্ছি। পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে অমানবিক আচরণ করা হচ্ছে। একটা ছেলেকে তার বউ বাচ্চা মারা গেছে, তাকে পর্যন্ত জেলখানা থেকে সে দেখতে দেয়নি। কত বড় অমানুষ এই সরকার! মানবিক গুণাবলী থাকলে, এতটুকু সামান্যতম তাদের দয়া থাকলে, মনের মধ্যে মানবিকতা থাকলে এই কথা কেউ করতে পারে না। চিন্তার বাইরে। আমি ছাত্রলীগ করি, আমার যদি দোষ থাকে, আপনি অপরাধ করলে তার জন্য মামলা করবেন, সেই মামলায় আপনার প্রমাণ করবেন আমি দোষী, তারপরে আমাকে শাস্তি দেবেন। এখন আমি ছাত্রলীগ করার জন্য আমার পথে ঘাটে আমাকে ধরে নিয়ে মেরে ফেলতে হবে, আমার বউ বাচ্চাকে মেরে ফেলতে হবে, এটা কোন দেশের কোন আইন? আওয়ামী লীগ করলেই তাকে মারতে হবে, এটা কোন আইন? আওয়ামী লীগ করলে, দোষ করলে না আপনি তাকে মারবেন? একটা সংগঠনে লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকে, তার মধ্যে সবাই কি গণহত্যার মধ্যে জড়িত? সবাই কি খারাপ কাজ করেছে? সমস্ত মানুষের যে গর্বের বিষয় ছিল বাংলাদেশে, সব এক এক করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট ছিল, তার জন্য সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে চিন্তকার ক্রিকেটের জন্য। এই ক্রিকেট তুলে তুলে গড়ে তোলা হয়েছে দীর্ঘদিন ধরে, এক একটা প্লেয়ার সারা পৃথিবীতে নাম করেছে, সেই নামে বাংলাদেশকে মানুষে চিনেছে। সেগুলোকে এক কথায় ধ্বংস। তারা সব কিছু ধ্বংস করার জন্য এই দেশটাকে ধারণ করেছে, এবং আরও যদি কিছুদিন এদেরকে এই সুযোগ জনগণ দেয়, তাহলে সম্পূর্ণ ধ্বংস করতে আর বেশি দিন লাগবে না। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখন আমি যেখানে যাচ্ছি সেখানে আইন শৃঙ্খলা আছে, সব কিছু আছে। এখন কথা হলো, আমার গ্রামের একটা ভোটার যখন ভোট দিতে যাবে এবং তাকে আমার ভোটার হিসাবে যদি কোনোখানে বাধাগ্রস্ত করা হয়, তাকে মারপিট করা হয়, তাকে পুলিশে নিয়ে অ্যারেস্ট করে এই অজ্ঞাতনামা মামলায় নেওয়া হয়, সেটা তো করতেই পারে। সেই পরিস্থিতিতে আমরা এখনও বুঝতে পারছি না। অলরেডি কালকে আমাদের ব্রাহ্মণবাড়ি এক মিছিল করার পরে এক ক্যান্ডিডেট, তার নামে মিথ্যা একটা খুনের মামলা দিয়েছিল, উনি আবার এটা থেকে অ্যাফিডেভিট করে সেই বাদী বলেছে উনি মামলার আসামি না। তারপরেও তার বাসায় হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ থেকে বলছে আমার উপর তো চাপ আছে আপনাকে এইসব করলে অ্যারেস্ট করার জন্য। তো উনি অবশ্য আমাদের প্রিজাইডিং রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছেন, উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা। তো এই ধরনের হুমকি কিন্তু আছে। এখন একটা এমপি ক্যান্ডিডেট যেটা করতে পারে, একটা গ্রামের কৃষক তো সেটা পারবে না। তাকে যখন হুমকি দেওয়া হবে, সে তো ভয়ে পালিয়ে যাবে। তো এই ধরনের জিনিসগুলো আমরা আশঙ্কা করছি, সামনে বুঝে যাবে। আমার চারপাশে তো কালকে যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, কিন্তু আমি তো একমাত্র ফ্যাক্টর না। আমার তো হাজার হাজার আমার ভোটার, লক্ষ লক্ষ ভোটার আছে, সাধারণ মানুষ গ্রামের ভিতর থাকে, তারা অনেক ধরনের ভয়ভীতির মধ্যে থাকে। তাদেরকে এখন আসলাম, ভোট দিলাম, পরে বাসায় গিয়ে আগুন জ্বালিয়ে দেবে কিনা, আমাকে মেরে ফেলবে কিনা, পরে ভোট দিতে গেলাম আমাকে পথের থেকে ধরে অজ্ঞাতনামায় মামলা দেবে কিনা, এগুলো ভয়ভীতি থাকলে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এটা তো থাকে না। এখানে আমি বলতে চাচ্ছি যে ওনারা যে ইলেকশন করছেন, ওখানে স্বতঃস্ফূর্ততা থাকবে বলে আমরা বিশ্বাস করি না। আমাদের যুক্তিতর্কে বলে যে এটা থাকবার কথা নয়। অবস্থা দেখে যেমন আমরা ভোটে থাকার জন্য চেষ্টা করব। এখন যদি আমাদেরকে ধরে ধরে জেলে পুরা হয়, পথে ঘাটে গুলি করে মারা হয়, আমাদের কর্মীদেরকে যদি হ্যারাস করা হয়, আমাদের ভোটারদেরকে যদি মেরে ফেলা হয়, বাড়িতে গিয়ে কোর্ট দিয়ে বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তখন আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সংশোধনীগুলি পাশ করানো পর্যন্ত আমি থাকবো। এটা 6 মাস লাগতে পারে, 6 বছর লাগতে পারে, 60 বছর লাগতে পারে, যতদিন না হবে ততদিন আমি থাকবো। এবং ততদিন পর্যন্ত ওনারা সংসদকে নির্দেশ দেবেন যেটা পাশ করো, এবং সংসদকে যেটা বললাম, ডিবেট প্রশ্ন আসে না, ডিবেটের পরে জনগণের
ভালো মন্দ দেওয়ার প্রশ্ন আসে না, যেহেতু তারা বলবে যে এটা তো জনগণ আগেই আমাকে দিয়ে দিয়েছে। কাজে তাদের সাজানো সমস্ত জিনিস তাকে পাশ করতে হবে। সংসদ যেটাকে বলে সার্বভৌম স্বাধীন, সংসদ সার্বভৌম এবং স্বাধীন হবে না। জনগণ স্বাধীনভাবে এটাকে ইয়েস নো বলতে পারবে না, তাদের কথা মতো ইয়েস নো বলতে হবে, তাদের কথা মতো সংসদ চলতে হবে। তাহলে এই সরকার, এই সংসদ তাদের অধীনস্থ হবে এবং এই সরকারই থেকে যাবে। এইটা তাহলে নির্বাচনটা কেন হওয়া দরকার ছিল? কেন আমরা নতুনভাবে একটা সরকার গঠন করলাম? কেন আমরা সংসদ গঠন করলাম? যাকে চলতে হবে বর্তমান সরকারের অধীনে, সেই সংসদের অর্থ কী? এটা সার্বভৌমত্ব নেই এবং এটা বেআইনি। সেই জন্য আমি বলছি যে এটাকে যে কোনোভাবে না ভোটকে পাস করাতে হবে এবং যে কোনোভাবে এই ধরনের কাজগুলিকে বন্ধ করতে হবে দেশের স্বার্থে, দেশ বাঁচানোর জন্য। দেশের মধ্যে এই ধরনের যদি সরকার থাকে, এই সরকারের পারফরমেন্স আমরা দেখেছি গত 1.5 বছর, দেশ ধ্বংস হয়ে গেছে, দেশ অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, চাকরি বাকরি কোনো ব্যবস্থা নাই, মানুষের আইন শৃঙ্খলা নাই, মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই।